নমস্কার। নমস্কার। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ম্যাডাম। এবারে নবান্নে যে মিটিংটা প্রথম হলো তাতে আপনাকে ডাকা হয়েছিল, তখন কি আপনি জানতেন যে আপনি প্রার্থী হচ্ছেন? না, কী হিসেবে ডাকা হয়েছিল আপনাকে? মমতার নির্দেশ একটা দিলেন, মমতার ওএসডি ফোন করলেন, আমি স্নান করছিলাম, আমাকে বললেন দিদি বললো যা আপনাকে 2:30টার সময় একবার আসতে হবে, নো সাউন্ড প্লিজ, আপনি ভিআইপি গেট দিয়ে ঢুকবেন, আমাদের লোকজন থাকবে, আপনাকে অ্যাটেন্ড করে নেবে, একটা মিটিংয়ে উপস্থিত থাকতে বলছেন। তারপরে আমি জানতাম কাউন্সিলরদের আজকে যাবার কথা, তারা আমাকে প্রণাম করেই সব গেছিলো, কিন্তু আমাকে যেতে হবে এটা আমি জানতাম না। তারপর তো দেখলাম আরও কেউ কেউ আছে ওখানে, আমার সঙ্গে লিফটেই অনেকের দেখা হলো। তো তারপরে মিটিং যেরকম হবার তেমন হলো। হঠাৎই উনি বললেন যে আমার ক্যান্ডিডেট সুপ্তি, ওকে আমি দীর্ঘদিন জানি, আমাদের ইউনিভার্সিটির লাইফ থেকে আর সাধনদার সঙ্গে বিয়ের সময় থেকে এখনও অবধি ওর কি অ্যাক্টিভিটিস সব কিছু জানি। ওর থেকে বেটার ক্যান্ডিডেট আমার কাছে এই মুহূর্তে কেউ হতে পারে না। তখন কি মন একটু খারাপ হয়েছিল মেয়ে হলো না? মেয়ে মায়ের কথায় আমি আসবো না, এটা নিয়ে যথেষ্ট জল ঘোলার কথা বলবো না। মা মেয়ের পবিত্র সম্পর্ক, মা তার শেষ মুহূর্ত অবধি জীবনের মা চাইবেন সব সময় বাচ্চারাও এগিয়ে যাক, আর সেখানে আমার বাচ্চার মধ্যে এত পোটেনশিয়াল আছে, আমার মেয়ের মধ্যে এত পোটেনশিয়াল আছে, আমি চাইবো না। এটা যদি বলি আপনাদের কাছে হিপোক্রেসি হবে, আর আমি হিপোক্রেট নয়। তো স্বাভাবিকভাবে না, আমার একটা ধারণা ছিল যে যে কেউ একটা আমাদের বাড়ির দিকে আসবে, আইদার শ্রেয়া বা আমি। মমতা দেখলাম আগে থেকেই মনস্থির করে রেখেছে, মানে আমার ব্যাপারে উনি কোনো দিন কম্প্রোমাইজ করেন না। আমার একটা অসম্ভব, আপনারা শুনবেন পরবর্তীকালে, যারা ওনার ক্লোজ তাদের কাছে শুনবেন যে ওনার কাছে আমার একটা জায়গা, আলাদা জায়গায়। আমাকে এখন তার মর্যাদা রক্ষা করতে হবে। নিজে হাতে ব্যাচটা পরিয়ে দিয়ে আমাকে বলেছে আমার মান মর্যাদা রাখিস সত্যি। মমতার সঙ্গে আপনার প্রথম কবে দেখা, একদম প্রথম ফার্স্ট? ইউনিভার্সিটি লাইফে। মমতা যোগমায়া দেবীর ছাত্রী, আমি গোখেলের। মমতা পাশ করেছে আমার থেকে 4-5 বছর আগে। আমি গোখেল থেকে পাশ করবার পরেই শ্রী শিক্ষাতে আমার বরাবর টিচিং প্রফেসর এরকম লাইনগুলো পছন্দ ছিল। তো আমি বিদেশেও তখন অ্যাপ্লাই করেছি, এবং অস্ট্রেলিয়ায় আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে টিচার্স রেজিস্ট্রেশন বোর্ডে। সেটা বিএড করবার পর বিএড করতে ঢুকে যাই, সোজাসুজি আমি এটা করেই আপনার শ্রী শিক্ষায়তনে। আর মমতা বেশ কিছুদিন পরে আসেন, কেন আসেন সেটা আমি জানতাম না, পরে শুনেছি। তখন আমরা ওই ফেরবার সময় একসঙ্গে বন্ধুরা টিফিন ভাগ করে খায় না, সেরকম করতে করতে তো চলে যেত ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে এমএ পড়ছে তখন ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে, আর আমি সায়েন্স কলেজে এমএসসিতে ঢুকছি তখন এদিকে। আর আমার বাড়িটা ছিল বাটানগর, কালীঘাটে আমার অ্যাকচুয়াল বাড়ি, আমার দাদুর বাড়ি, কাকাদের বাড়ি, বাবার বাড়ি। কিন্তু বাবা যেহেতু বাটা শু ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন, সেই জন্য আমার সমস্ত ওখানে যে ইউরোপিয়ান কলোনি, ওতেই আমরা থাকতাম। তো আমি সেইখানে চলে যেতাম। মমতা সব জানে, সবাইকে বলে নিজেই, সত্যি এই নম্বর বাসে উঠতো। হ্যাঁ, এতটাই ওই 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 দেখুন বন্ধুত্ব কীভাবে কখন অতদিন আগে হয়েছে এত মনে থাকে। তবে আমার একটা স্বভাব আছে, আমি খুব গ্রাসরুট লেভেল যারা থাকে, আমি এমনি সাধারণ জায়গায় আমি গিয়েও আমি দাদার সঙ্গে ঘুরতে যেতাম সব জায়গায়। এখনও যখন দাদা মন্ত্রী, দাদা নিজের ডিপার্টমেন্টে যখন চলে যেত, দার্জিলিংয়ে ধরুন গেলাম বা কিছুতে, আমি চা বাগানে যেতাম, গিয়ে ওদের লাইফ কীরকম দেখতাম। ওই করতে করতেই কিন্তু ওরকম মানসিকতা থেকেই মমতার হাত ধরা আমার। তখন কি কেউ ভেবেছিল যে আমি তার ক্যাবিনেট মিনিস্ট্রির স্ত্রী হব আর ও হবে মুখ্যমন্ত্রী? কিন্তু কীরকম দেখুন যে আমরা তাই হলাম। সবচেয়ে বড় কথা, মমতার কোনো বন্ধু ছিল না। তথাকথিত বড়লোকদের কলেজ মমতা সবসময় অ্যাডজাস্ট করতেও অসুবিধা ছিল, কারণ বেশিরভাগই সবাই ইংলিশে কথা বলছে, হ্যান ত্যান ম্যান, কে কন্টেসা করে আসছে। আমার বাবার গাড়ি থাকা সত্ত্বেও কিন্তু বাবাই বলতো যে তুমি বাসে যাবে। তখন বই কিনতে গেলেও আমরা করতাম কি, ন্যাশনাল লাইব্রেরিতে যেতাম, আর ভেতরে কার্বন কপি দিয়ে, ওখানে বইয়ের ভীষণ দাম, তো কার্বন কপি করে ও একটা টপিকের নোটস, আমি একটা টপিকের নোটস। মমতার আমার এক সাবজেক্ট ছিল না, মমতার আমার ইলেকটিভ ইংলিশ, ইকোনমিক্স, আর জোর করে হিস্ট্রিটা নেওয়া হয়েছিল। হিস্ট্রি আমার সাবজেক্ট নয়, হিস্ট্রি হচ্ছে মমতার সাবজেক্ট। ও গেল বিএড করে কমলা গার্লস হাই স্কুলে পড়াতে, আমি গেলাম সেন্ট থমাসে। তো সেই সময়টা খুব প্রগাঢ় বন্ধুত্ব। ওর বাড়িতে আমি কমই গেছি, কারণ বাড়িতে একটু অস্বস্তি বোধ করতো ডাকতে। ওই কলেজের মাঠেই যা বন্ধুত্ব, এক ভাট থেকে চা খাওয়া, এরকম। তো আমাদের একটা গভীর গভীর ভালোবাসার সম্পর্ক।
শ্রেয়াকে নিয়ে মমতাকে কিছু বলেছিলেন আপনাকে সেই সময় মিটিংয়ে? হ্যাঁ, আর তাতে আমি পূর্ণ বুঝলাম যে যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিমেইন করবার জন্য আমার ফ্যামিলিটাকে ওকে এমন কিছু বলেছে যেটার জন্য আমি প্রস্তুত নই। আপনাকে এটাও বলে রাখা আমার দরকার, যদিও আপনি প্রশ্ন করেননি, আমি কিন্তু টিকিট ফট করে অ্যাকসেপ্ট করতাম না, সেটা নট ফর শ্রেয়া। কারণ কেউ এই উদ্দেশ্য সফল করবে যে আমার ফ্যামিলিকে একটু কালি ছেটাবে। আমার এত লোভ হয়নি একটা টিকিটের প্রতি। আমি সাধন পাণ্ডের স্ত্রী, এলাকা আমাকে চায়, আমাদের চায়, ওরা আমার মধ্যে দিয়ে দাদাকে চায়। কাজেই আমাকে এই ভুল ঘোচাবার জন্য একটা এমন প্ল্যাটফর্মে উঠতে হবে যে প্ল্যাটফর্মে আমি মমতার কাছাকাছি যেতে পারবো। তাহলে কি আপনি কাছাকাছি যেতে বাঁচানোর জন্যই এই টিকিটটা নিলেন? বাঁচানো, আপনাকে বাঁচানো বলছে কে? এটা বাঁচাতে যাব কিসের থেকে? যার এত কাজ, আমি তো সব চ্যানেলকে জোর গলায় বলবো একটু গলিতে ঘুরুন, একটু সাধারণ মানুষের কাছে যান, একটু বস্তিগুলো ঘুরুন আর জিজ্ঞেস করুন। খালি সব বানিয়ে বলছে রে না সত্যি? খালি শুনে আসুন কি কি কাজ, তারপর বলবেন কোথায়কার প্রেগনেন্ট সেই মাতৃত্ব 3 বছর ধরে আমার বাড়ি থেকে দেওয়া হয়, জানেন তো সব। তাহলে সেই জায়গা থেকে কেউ যদি এক্সপেক্ট করে আমিও কিছু পাবো, ড্রিম তো যে কেউ দেখতে পারে। আবার বোঝাতে হয় যে আরও পালিশ হওয়ার পর ড্রিমটা সাকসেসফুল হবে। তার জন্য এই লেভেলে নামাতে হবে সাংবাদিকতাকে। কারণ আমরা কোনো মুখরোচক গল্প হতে পারি না, আমাদের মতো সম্ভ্রান্ত পরিবার। আর মমতার সত্যিটা জানা দরকার, যেটা তার কানে কেউ দেয়নি। ওর দোষ নয়, ওকে যারা রিপোর্টিং করেছে তারা আদৌ দলটার ভালো চায় কি না আমার সন্দেহ আছে। সেই জায়গা থেকে আমি মমতার যদি বিশ্বস্ত হতে পারি না, আমি মমতার বিশ্বস্ত চোখ কান, যে অন্তত ওর মুখটাকে উজ্জ্বল করার চেষ্টা করব, আর তার সাথে আমার পরিবার সম্বন্ধে ভুল ধারণাগুলো ভাঙিয়ে দেব। আজকাল আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ? আপনাকে বললাম যে বন্ধুত্বের জায়গায়, আর আমি সবসময় একটা থিন লাইন মেনটেন করতাম। মমতা নিজে সেটা ভালো জানে, আমি অন ক্যামেরা বলছি যে সুপ্তি গায়ে পড়া নয়। আমি কখনো হামলে পড়ে বলিনি কিছু। মমতা অনেক বেশি আন্তরিকতা দেখিয়েছে আমাকে, আমার দিকে আমি নীরব থেকেছি, অনেক সময় অনেক অভিমানে নীরব থেকেছি। কিন্তু ও যদি দূরে একটা কর্নারেও আমাকে দেখে, ও 2 কিলোমিটার দূর পরে গিয়ে আমার নাম করবে, এটুকু আমার ঈশ্বরের আশীর্বাদ, বুঝেছেন? তার জন্য আমাকে এই যে বললেন আপনি যোগাযোগ ছিল না, বন্ধুত্বের জায়গায় বহু বুজুম ফ্রেন্ড আপনার আছে যার সঙ্গে রেগুলার আপনার যোগাযোগ নেই, হঠাৎ একদিন ফোন এলো আপনি উদ্বেলিত হয়ে পড়লেন, ঠিক তাই। তো সাধনবাবুর প্রচারে আপনি কবে নাগাদ থেকে যোগাযোগ করলেন, মানে যোগ দিলেন আর কি? আমার বিয়ের পর সাধনবাবু এমএলএ হয়েছে, আমি কোনো এমএলএকে বিয়ে করে আসিনি। আমাদের বাড়ি পলিটিক্সের তীব্র বিরোধী, আপনি জানেন না। আমরা অনেক পরে জানতে পেরেছি আপনার সাধনবাবু পলিটিক্সে। আমি বিদেশে চলে যাচ্ছিলাম, আমার বিদেশে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো মেলবোর্নে, টিচার্স রেজিস্ট্রেশন বোর্ডে। তো তখন সব কাগজপত্র পাঠাচ্ছি আর কি, আর একেবারে বিয়ে করার দিকে আমার মন নেই। হঠাৎ আমার বৌদির বাবা তিনি বললেন যে ছোটো মেয়ে 22-23 বছরে, ওকে বিয়ে দিয়ে পাঠাও, নাইলে কিন্তু ওখানে সাহেবরা ধরে দেবে, যেমন তখনকার দিনে বলতো। সেই গল্প শুনে আমার দাদারা বললো না। মমতা আমাকে দেখে বা ইলেকশানে বলছে এখানে তুই কী করে এলি? আমি যে একে বিয়ে করি, হ্যাঁ বল তুই, মানে মমতা জানতো আমার সঙ্গে দূর দূর পলিটিক্সের কোনো যোগ নেই। মমতা হঠাৎ আমাকে দেখে কি আনন্দ, বিস্ময়। আর আমি যত টুকটুক করে বলার চেষ্টা করছি ওকে আমি চিনি, আমাকে উড়িয়ে নতুন বউ, সে আবার বলছে ওকে চিনি। আমি বলছি বিশ্বাস, আমি চিনি ওকে। আর সোমনাথ চ্যাটার্জি যার সঙ্গে মমতা লড়াই করছে, কে সোমনাথ চ্যাটার্জি? সাধনবাবুর পিসে মশাই।